অনেক দিন ধরে বড় একটি খবর খুঁজতে থাকা একজন রিপোর্টারের কাছে হঠাৎ কল আসে এক ভয়ানক সিরিয়াল কিলারের। দাবি একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ। তবে এটি শুধুমাত্র ইন্টারভিউ নয়, এর সাথে জড়িয়ে আছে একজন মানুষের জীবন এবং মৃত্যু। তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে বেশি এগিয়ে থাকবে? রিপোর্টারের বাস্তবমুখী প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর কি সেই সিরিয়াল কিলার দিতে পারবে? আর কেনই বা সিরিয়াল কিলার শুধু তাকেই ইন্টারভিউ দেবে? আজ কথা বলবো 2025 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান থ্রিলার মুভি মার্ডারার রিপোর্ট নিয়ে। টান টান উত্তেজনাতে ভরপুর এই মুভিতে রয়েছে বেশ কিছু টুইস্ট, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই একজন রিপোর্টার মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম সানজু। সানজু তার বয়ফ্রেন্ড হানসাংয়ের সাথে একটি হোটেলে যাচ্ছে। তখন গাড়ির রেডিওতে নিউজ শুনে সে জানতে পারে দুপুরের পর ভারী বৃষ্টি হবে। সানজু হানসাংকে বলে ইরিন ছাতা নিয়ে বের হয়নি। ইরিন হলো সানজুর মেয়ে। হানসাং বলে ইরিন এখন যথেষ্ট বড় হয়েছে, সে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে। তবে সানজু বলে সে বেশ কিছুদিন যাবৎ ভালো নেই, কথা কম বলে, সব সময় উদাসীন থাকে। আমার সন্দেহ হওয়ায় আমি তার ব্যাগ চেক করেছিলাম, সেখানে আমি একটা রেজার ব্লেড খুঁজে পেয়েছিলাম। আমি খুবই চিন্তিত আছি তাকে নিয়ে। হানসাং বলে ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখব। সানজু বলে সে তোমাকে আমার থেকেও বেশি পছন্দ করে, তুমি কথা বললে হয়তো সে তোমার সাথে কিছু শেয়ার করতে পারে। তখন হানসাং বলে কিন্তু তুমি এখন ইরিনের কথা কেন ভাবছো? তুমি যে কাজটি এখন করতে যাচ্ছ তার জন্য কি তোমার ভয় হচ্ছে না? আসলে একজন সিরিয়াল কিলার সানজুকে কল করে তার পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার জন্য বলেছে। সানজু এখন সেই কিলারের সাথেই দেখা করতে একটি হোটেলে যাচ্ছে। হানসাং বলে তুমি বলেছো সেই কিলার 11 জনকে মার্ডার করেছে, তাতে কি তোমার একটুও ভয় হচ্ছে না? সানজু বলে আমার তাকে নিয়ে ভয় হচ্ছে না, আমার ভয় হচ্ছে সে আমার সাথে প্র্যাঙ্ক করছে না তো। হানসাং বলে অবশ্যই করছে, এখনও সময় আছে। আমি হেডকোয়ার্টারের সাথে কথা বলছি, আমি তাকে অ্যারেস্ট করে যাচাই করতে পারবো সে মিথ্যে বলছে কিনা। আসলে হানসাং পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। সানজু বলে আর যদি তার বলা কথা সত্যি হয় তাহলে তুমি বুঝতে পারছো কি হতে চলেছে। আমার কোম্পানি আমাকে এত বড় একটা নিউজ কখনো কভার করতে দিত না, আমি তাদের ছোট ছোট নিউজ কভার করতে করতে টায়ার্ড হয়ে গেছি। হানসাং বলে আমি বুঝতে পারছি, যদি তার বলা কথা সত্যি হয়ে থাকে তাহলে এটা একটা এক্সক্লুসিভ নিউজ হতে চাচ্ছে। কিন্তু সে যে 11টি মার্ডারের কথা উল্লেখ করেছে সেগুলোর কোনো সত্যতা নেই। সানজু তখন সেই কিলারের কল রেকর্ডিং শোনায়। সেখানে কিলার বলছিল আমি একজনকে মার্ডার করার প্ল্যান করেছি, যদি তুমি আমার ইন্টারভিউ নাও তাহলে আমি তোমাকে সেই হস্টেসকে বাঁচানোর একটা চান্স দেব। সানজু বলে আমি শুধু চান্স নিচ্ছি না, আমি একজনের জীবন বাঁচানোর চেষ্টা করছি। আর এরপরই সানজু তাকে সেখানেই নামিয়ে দিতে বলে, কারণ সে মনে করে হয়তো কিলার তাকে ট্রেস করছে। হানসাং তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এরপর সানজু হানসাংকে একটি ছোট্ট ডিভাইস দেয় তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। সানজু হোটেলে এসে জানতে পারে 2701 নম্বর রুম তার নামে বুক করা হয়েছে। রিসেপশনে সানজু জানতে পারে পুরো হোটেলের সিসিটিভি ক্যামেরা রিপ্লেস করা হচ্ছে, অর্থাৎ আজ কয়েক ঘন্টার জন্য এই সিসিটিভি ক্যামেরা অফ থাকবে। সানজু কিছুটা নার্ভাস হয়। এরপরই সে রুমে প্রবেশ করার আগেই একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়, যেটা সে হানসাংয়ের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে দেখতে পায় কিলার তার জন্য একটি এক্সপেন্সিভ রুম বুক করেছে। সে রুমে প্রবেশ করে নিজের মতন করে হিডেন ক্যামেরা সেট করে নেয়। এদিকে হানসাং ঠিক তার নিচের তলার রুমটা অর্থাৎ 2601 নম্বর রুমে ওঠে। সে রুমে প্রবেশ করেই সানজুকে স্পাই ক্যামেরা অন করতে বলে। সানজু 3টি স্পাই ক্যামেরা অন করে। সে সানজুকে লাস্টবারের মতো বলে এখনো বেশি দেরি হয়নি, তুমি চাইলে মাইন্ড পরিবর্তন করতে পারো। তবে সানজু সাহস নিয়ে বলে আমি এটা করতে পারবো। কিছুক্ষণ পর তার রুমের ডোরবেলটি বেজে ওঠে। সানজু বুঝতে পারে কিলার চলে এসেছে। এরপরই সে দরজা খোলার পর একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পায়। সানজু তাকে দেখেই বলে আপনি কি আমাকে কল করেছিলেন? লোকটি বলে হ্যাঁ, আমি তোমাকে কল করেছিলাম। সানজু লোকটিকে ভালো করে অবজার্ভ করছিল। সে লোকটিকে বলে আপনি কি সত্যি 11 জনকে মার্ডার করেছেন? তখন কিলার বলে কেন? আমাকে একজন সিরিয়াল কিলার হিসেবে কল্পনা করাটা খুব কঠিন হয়েছে তাই না? সানজু বলে না, আমি আসলে ঠিক আপনার মতোই একজনকে কল্পনা করেছিলাম, কারণ আপনি এতগুলো খুন করার পরেও কোনো এভিডেন্স রেখে যাননি, কোনো সিসিটিভি ফুটেজে আসেননি, এমনকি আপনার একটা চুলও ক্রাইম সিন থেকে পাওয়া যায়নি। যেই মানুষ এত নিখুঁতভাবে খুন করে সে তো নিজেকে ভালোভাবেই ম্যানেজ করবে। তবে এটা যদি কোনো প্র্যাঙ্ক হয় তাহলে এখনই বলে দিন, কারণ আমি কোনো মিথ্যে স্টেটমেন্টে আমার সময় নষ্ট করব না। লোকটি হেসে তার ফোনের কিছু ভিডিও সানজুকে দেখায়।
সঞ্জু এক এক করে কয়েকটি ভিডিও দেখে, যেখানে সে দেখতে পায় এই লোকটি নৃশংসভাবে কিছু লোককে বিভিন্নভাবে টর্চার করে মার্ডার করেছে। হানসাং ভিডিওতে বুঝতে পারে লোকটি মিথ্যে বলছে না। সঞ্জুর বিশ্বাস হওয়ার পর সে তার ইন্টারভিউ শুরু করে। সে প্রথমেই কিলারের আইডেন্টিটি জানতে চায়, তবে কিলার বলে, আমি আমার পরিচয় দেওয়াটা ইম্পর্ট্যান্ট মনে করছি না। তখন হানসাং মাইক্রোফোনে বলে দেয়, আমাদের কাছে তার ফেস আছে, আইডেন্টিটি জানতে হবে না, তুমি মেইন কাজে ফোকাস করো। সঞ্জু আবার বলে, আপনি 2 বছরের মধ্যে 11 জনকে মার্ডার করেছেন, এটা কি সত্যি? কিলার রেকর্ডিংয়ে স্বীকার করে সে 11 জনকে মার্ডার করেছে। সঞ্জু বলে, তাহলে আপনি এই ইন্টারভিউ কেন দিচ্ছেন? তখন কিলার বলে, কারণ আমি নিজেকে মূল্যায়ন করতে চাচ্ছিলাম আমার এই কাজগুলো জাস্টিফাই হয় কিনা। সঞ্জু বলে, আপনি যাদের মার্ডার করেছেন তাদের সকলেরই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। কিলার তখন বলে, তোমার ভুল হচ্ছে, আমি সামাজিক শুদ্ধির লক্ষ্যে মার্ডারগুলো করিনি, এটা আমার কাছে একটা সিম্পল থেরাপির অবজেক্ট হিসেবে ছিল, আমি একজন সাইকাইট্রিস্ট। সঞ্জু এই কথা শোনার পর হতভম্ব হয়ে পড়ে, একজন ডাক্তার এতগুলো মার্ডার কেন করেছেন? ডক্টর এক্সাম্পল দিয়ে বলে, আমি যাদের মার্ডার করেছি তারা সকলেই সমাজের জন্য ক্যান্সার, তাই আমি সেই সব টিউমারগুলোকে তুলে ফেলেছি যারা ক্ষত বৃদ্ধি করে। আমি আমার পেশেন্টদের এইভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকি। সঞ্জু বলে, তার মানে কি যেসব ব্যক্তিরা আপনার পেশেন্টের মেন্টাল হেলথের জন্য দায়ী আপনি তাদেরকে মার্ডার করেন? ডক্টর বলে, একদমই তাই। সঞ্জু তখন জানতে চায়, তাহলে আপনি নিজেকে কেন এত এক্সপোজ করতে চাচ্ছেন? ডাক্তার তখন বলে, একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, কেন তুমি ঝুঁকি নিয়ে এই ইন্টারভিউটা নিতে এসেছো? সঞ্জু বলে, এটা আমার কাজ, আমাকে কাজ করতেই হবে, তাছাড়া আপনি আমার নিরাপত্তা সম্পর্কে কথা দিয়েছেন। ডাক্তার জানতে চায়, তোমার কি নিজের উপর কনফিডেন্স আছে? সঞ্জু বলে, হ্যাঁ আছে। ডক্টর এরপর বলে, আমি এই জন্যই তোমাকে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করেছি, তুমি তোমার কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, তুমি ছাড়া অন্য কেউ আমার ইন্টারভিউ নিতে পারবে না, তাছাড়া তোমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। সঞ্জু বলে, আমি এখানে কোনো অপরচুনিটি নিতে আসিনি, আমি এখানে এই জন্যই এসেছি কারণ আপনি আমাকে কারো জীবন নিয়ে ব্ল্যাকমেল করেছেন, আমি সেই লোকটিকে বাঁচাতেই এখানে এসেছি। আমি তাদের আইডেন্টিটি এবং সেফটি নিশ্চিত না করে এই ইন্টারভিউ আর কন্টিনিউ করব না। ডক্টর হেসে বলে, আমি তাদের আইডেন্টিটি বলতে চাচ্ছি না। সঞ্জু তখনই তার ইন্টারভিউ বন্ধ করে চলে আসতে চায়। হানসাং সঞ্জুকে বলে, তুমি এখনই রুম থেকে বের হয়ে পড়ো। সে বন্দুক নিয়ে রেডি হয়। তখনই ডাক্তার সঞ্জুকে বলে, যদি তুমি চলে যাও আমার হস্টেজ এখনই মারা যাবে। সঞ্জু বলে, তোমার কি আরও কোনো সহযোগী আছে? ডাক্তার মৃদু হেসে বলে, তুমি কি ভেবেছিলে আমি একা? আমি কথা দিচ্ছি, ইন্টারভিউ শেষ হলে আমি তোমাকে বলে দেব আমার হোস্টেস কে আর সে এখন কোথায় আছে, এবং আমি তোমাকে তাকে বাঁচানোর চান্সও দেব। হানসাং মাইক্রোফোনে বলতে থাকে, তার কথায় একটুও বিশ্বাস করো না, সে একজন কিলার। তবে সঞ্জু বলে, আমি কি তোমাকে ট্রাস্ট করতে পারি? ডাক্তার বলে, অবশ্যই। সঞ্জু আবারও ইন্টারভিউ নিতে রেডি হয়। সঞ্জু তখন বলে, তাদের মার্ডার করার পেছনে আপনার মোটিভ কি ছিল? ডাক্তার তখন একজন মেয়ের গল্প শোনাতে শুরু করে। তিনি বলেন, একজন মেয়ে স্বাভাবিক জীবনযাপন করছিল, সে বিয়ে করার কিছুদিন পর প্রেগনেন্ট হয়। সে ভেবেছিল তার বাকি জীবন সুখময় হবে। হঠাৎ একদিন একটি লোক সেই প্রেগনেন্ট মহিলাটিকে রেপ করে। কিছুদিন পর সেই মেয়েটি মা হয়, কিন্তু সেই ভয়ঙ্কর মেমোরি তার পিছু ছাড়ছিল না। মেয়েটি তার বাচ্চার মধ্যে সেই দানবের প্রতিচ্ছবি দেখতে পেত। তার মনে হয়েছিল সে হয়তো রেপিস্টেরই সন্তান জন্ম দিয়েছে, আর এই জন্যই একদিন সে তার বাচ্চা সহ ব্যালকনি থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলে। এই কথা শোনার সময় সঞ্জু ডাক্তারের চোখে অশ্রু দেখতে পায়। সে তখন বলে, সেই মেয়েটি তোমার ওয়াইফ ছিল, তাই না? ডক্টর বলে, তোমার ধারণা একেবারে সঠিক। আমার ওয়াইফের মৃত্যুর পর সেই রেপিস্টের মাত্র 4 বছরের জেল হয়েছিল। আমার মধ্যে প্রতিশোধের কামনা জেগে উঠেছে। এই 4 বছরের মধ্যে আমি নিজেকে তৈরি করতে থাকি। আমি হিউম্যান অ্যানাটমি নিয়ে প্রচুর রিসার্চ করি, নিজেকে ফিট রাখতে শুরু করি। তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো। আমি সেই রেপিস্টকে মারার জন্য জেলখানার সামনে অপেক্ষা করতে থাকলাম, কিন্তু ডেস্টিনি অন্য কিছু তৈরি রেখেছিল। সে জেল থেকে বের হওয়ার আগের দিনই ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। আমার এত বছরের সাধনা এক মুহূর্তেই শেষ। আমি বাঁচার আর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। আমি একজন ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল খুব শীঘ্রই আমার ফ্যামিলির সাথে আমি মিট করতে পারবো, কিন্তু হঠাৎই আমার কাছে একটা দ্বিতীয় সুযোগ এলো। আমার একজন পেশেন্ট তার জীবনের পীড়া নিয়ে আমার কাছে কাউন্সিলের জন্য এসেছিল। তার গল্প আমারই মতো। সে তার হ্যাপি ফ্যামিলিকে হারিয়েছে। একজন ড্রাঙ্ক ড্রাইভার তার ওয়াইফ এবং সন্তানকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। আমার সেই পেশেন্টের সাথেই হঠাৎ সেই ড্রাইভারের দেখা হয়। সে অনেক চেষ্টা করেছিল লোকটিকে মার্ডার করে প্রতিশোধ নিতে, কিন্তু ব্যর্থ হয়। আমি তার কষ্ট উপলব্ধি করতে পারছিলাম। তখন আমি তাকে বলেছিলাম,
আমি কি তোমার হয়ে তাকে মার্ডার করতে পারি? সে আমার জীবনের সমস্ত গল্প শোনে, এরপর রাজি হয়। আর সব শোনার পর সঞ্জু বলে এই জন্যই পুলিশ আপনাকে সন্দেহ করতে পারেনি, কারণ আপনাকে আপনার পেশেন্ট হেল্প করেছিল। ডাক্তার বলে হ্যাঁ, আমি সবকিছুই প্ল্যান করে সেই লোককে শাস্তি দিয়েছিলাম। সঞ্জু জানতে চায় তারপর কি হলো, আপনার এই থেরাপি ট্রিটমেন্টে কাজে দিয়েছিল? ডক্টর বলে পরিপক্কভাবে কাজ করেছিল। আমার পেশেন্ট ক্রিমিনালের ডেড বডি দেখে সন্তুষ্ট হয়েছিল। এই মুহূর্তটা আমার কেরিয়ারের সব থেকে মূল্যবান ছিল, নিজের পেশেন্টকে হাসতে দেখা। সঞ্জু বলে তাহলে কি প্রতিশোধ নেওয়াটাই রোগ নিরাময়ের সবচেয়ে বড় ঔষধ? ডাক্তার তখন বলে যদি আমি আমার ওয়াইফের কথা বলি, সেই ভয়ঙ্কর স্মৃতি মুছে ফেলে দেওয়াটা আমার পক্ষে এক প্রকার দুঃসাধ্য ছিল। আমি সারা জীবন পেশেন্টদের বলে এসেছি সবকিছু ঠিক হয়ে যাবে, তবে যখন এমন একটা ঘটনা নিজের সাথে ঘটেছিল তখন বুঝতে পেরেছিলাম কোনো কিছুই ঠিক হয় না। সেই ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি দেওয়ার অনেক ট্রিটমেন্ট আছে, তবে তার মধ্যে রিভেঞ্জ অন্যতম। সঞ্জু বলে ঠিক আছে, তাহলে আপনি ডাক্তারের দৃষ্টিকোণ থেকে এটাকে ন্যায় মনে করছেন, তাই না? একজন ডাক্তার হিসেবে আপনার দায়িত্ব কি এটাই ছিল? ডাক্তার তখন বলে একজন ডাক্তারের সবচেয়ে বড় ধর্ম হলো নিজের পেশেন্টকে ভালো রাখা, তাই আমার চোখে আমি কোনো অন্যায় করিনি। তুমি এখানে কি করছো? যদি তুমি নাগরিকদের সেফটির জন্য কাজ করে থাকো তাহলে তুমি পুলিশকে প্রথমেই ইনফর্ম করনি কেন? সঞ্জু বলে কারণ আপনি আমাকে থ্রেট দিয়েছিলেন যদি আমি আপনার ইন্টারভিউ না নিই তাহলে আপনি একজনকে মার্ডার করবেন। ডাক্তার বলে না, তুমি আমার ইন্টারভিউ কারোর জীবন বাঁচানোর জন্য নিচ্ছ না, তুমি একটি এক্সক্লুসিভ নিউজ বানানোর জন্যই আমার এই ইন্টারভিউটা নিচ্ছ। সঞ্জু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে বলে আমি আপনাকে আগেই বলেছি আমি এখানে নিউজের জন্য আসিনি। ডাক্তার সঞ্জুর হাত ধরে বলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। সঞ্জু আবারও বলে আমি এখানে একজনের জীবন বাঁচাতে এসেছি। ডাক্তার সঞ্জুর পালস দেখে বলে তুমি স্ট্রেসে এসে রেসপন্স করছো, তার মানে তুমি মিথ্যে বলছো। তখনই ডোরবেলটি বেজে ওঠে। একজন ওয়েটার ডাক্তারের জন্য লাঞ্চ নিয়ে এখানে এসেছে। ওয়েটার খাবার সার্ভ করে ডাক্তারের কাছে টিপস নিতে আসে। ডাক্তার লোকটিকে টিপস দেওয়ার সময় তার নাম মেনশন করে। ওয়েটার বলে আপনি কি আমাকে চেনেন? তখনই ডাক্তার একটি ইনজেকশন সেই ওয়েটারের গলায় পুশ করে দেয়। ওয়েটার সাথে সাথেই মারা যায়। সঞ্জু চোখের সামনে কাউকে মার্ডার হতে দেখে একদমই স্তব্ধ হয়ে পড়ে। সে বলে আপনি এটা কি করলেন? ডাক্তার বলে সে একজন মেয়েকে রেপ করে তার ভিডিও ধারণ করে, 3 বছর ধরে তার কাছ থেকে টাকা আদায় করত। আমি ইন্টারভিউ নেওয়ার সময় এটাকেই ডিল করতে চাচ্ছিলাম। সঞ্জু বলে কিন্তু আপনি বলেছিলেন আপনি আজ রাতে মার্ডার করবেন। ডাক্তার তখন বলে আমি রাতে আরেকজনকে মার্ডার করব, তোমার আমার নেক্সট টার্গেটে ফোকাস করা উচিত। সঞ্জু ভয় পেতে শুরু করে। হানসাং সবকিছু দেখে বুঝতে পারে তারা খুব বাজেভাবে ফেসে গেছে। হানসাং সঞ্জুকে সাহস দিয়ে ইন্টারভিউটা কন্টিনিউ করতে বলে। সঞ্জু জানতে চায় প্রথম মার্ডারের পর সে আর কি করেছিল। ডাক্তার বলে আমি তারপর থেকে এক এক করে পেশেন্টদের ট্রিটমেন্ট দিতে শুরু করি। আমি ভলেন্টিয়ার হিসেবে অনেক কাউন্সিল সেন্টারে সার্ভিস দিতে শুরু করি। আমি তাদের খুঁজে বের করি যাদের একান্তই আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমার প্রথম পেশেন্টের মতোই এরকম আরও অনেক পেশেন্ট ছিল যারা দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বারা কষ্ট পাচ্ছিল। আমি সেই ব্যক্তিদেরকে এক এক করে বিভিন্নভাবে হত্যা করি। সঞ্জু তখন জানতে চায় আপনার এই মেথড কি ট্রিটমেন্টে কাজে দিয়েছিল? ডাক্তার বলে পুরোপুরিভাবে। তারা সকলেই ডেড বডি দেখে সন্তুষ্ট হয়েছিল। ডাক্তার আরও বলে তুমি কি গিল্টি অনুভব করছো? সঞ্জু বলে আমি কেন গিল্ট অনুভব করব? ডাক্তার বলে দেখো আমি একজন ডাক্তার হিসেবে আমার ডিউটি পালন করেছি। সঞ্জু বলে একদমই না, আপনার পেশেন্ট তারা অবশ্যই গিল্ট ফিল করে। ডাক্তার বলে হ্যাঁ কয়েকজন করেছিল, কিন্তু সেটা সার্জারির সাইড ইফেক্ট ছিল। আমি তাদের সাইড ইফেক্টেরও ট্রিটমেন্ট করিয়েছি। সঞ্জু তখন জানতে চায় সেটা আপনি কি করে করেছেন? ডাক্তার বলে আমি হিপনোটাইজ করতে জানি। হিপনোটাইজ থেরাপেটিক ট্রিটমেন্টের একটা অংশ। আমাদের অবচেতন মনের অনেক সুপ্ত আকাঙ্ক্ষা, সত্তা এবং মিথ্যার আন্তরিকতা থাকে। হিপনোটাইজ সেগুলোকে সারাতে সাহায্য করে। তখন হানসাং সঞ্জুকে বলে আমরা জানতে পেরেছি সে একজন সিরিয়াল কিলার, আমি এখনই তোমার রুমে আসছি। হানসাং একটা বন্দুক নিয়ে সঞ্জুর রুমে আসতে থাকে। ডক্টর তখন কেপ্রিও 24 নাম্বার মিউজিকটি প্লে করে আর বলে আমার একজন পেশেন্ট এই মিউজিক ভীষণ পছন্দ করে। সে তার গ্র্যান্ডমার সাথে খুবই দরিদ্র জীবনযাপন করে। সে খুবই সুন্দর ভায়োলিন বাজায়, কিন্তু তার ক্লাসে একজন তাকে নিয়ে বুলি করে। সে 1 বছর ধরে আমার পেশেন্টকে হ্যারাস করেছে। হানসাং রুমের সামনে এসে সঞ্জুকে ইনফর্ম করে, কিন্তু তার সেই ডুপ্লিকেট চাবি কাজ করছিল না। তাই সে সঞ্জুকে ইন্টারভিউ আবার কন্টিনিউ করতে বলে। ডাক্তার বলে যদি তোমার মেয়েকে কেউ প্রতিদিন বুলি করত, তার স্বপ্নকে নষ্ট করে দিত, সেক্ষেত্রে তুমি কি করতে? সঞ্জু বলে আমিও তাকে পানিশমেন্ট দিতাম। ডাক্তার তখন বলে এক্স্যাক্টলি, আমিও সেই মানুষকে পানিশমেন্ট দিতে যাচ্ছি।
সঞ্জু বলে, কিন্তু যারা বুলি করেছে তারা এখনো স্কুলে পড়ে, অনেক ছোট। ডাক্তার তখন বলে, পরবর্তীতে তারাই মনস্টার হয়। তুমি কিউরিয়াস ছিলে না আমার পেশেন্টের হাতে কি হয়েছিল? তার হাতকে একটি রেজার ব্লেড দিয়ে বিকৃত করা হয়েছিল। সঞ্জু তখন সন্দেহ হতে শুরু করে, কারণ সে তার মেয়ের ব্যাগে একটা রেজার ব্লেড দেখেছিল। সঞ্জু ডাক্তারের কাছে জানতে চায় যে আপনার পেশেন্টকে বুলি করেছিল সে কি আমার মেয়ে ছিল? ডাক্তার হেসে বলে, না। তবে তুমি কি তোমার মেয়ের মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছ? ডাক্তার তখনই সঞ্জুকে হিপনোটাইজ করতে শুরু করে। সে জানতে চায় সঞ্জুর মেয়ের মধ্যে কি পরিবর্তন এসেছে। সঞ্জু পুরোপুরিভাবে হিপনোটাইজড হয়ে ডাক্তারের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। সে বলে, আমার মনে হয় সে আমার থেকে কিছু লুকোচ্ছে। ডাক্তার জিজ্ঞেস করে, এই পরিবর্তনের পেছনে কি কোনো কারণ রয়েছে? সঞ্জু জানায়, আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে, আর সেই এক্স হাজব্যান্ড আমার মেয়ের কাস্টাডির জন্য ল ফাইল করেছে। তার ফিনান্সিয়াল অবস্থা আমার থেকে অনেক ভালো, তাই সে হয়তো তার বাবার সাথেই থাকতে চেয়েছিল। কিছুক্ষণ পর সঞ্জু তার সেন্সে ফিরে আসে। তখনই হানসাং তাকে বলে, সে হয়তো আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেছে। তোমাকে যেভাবেই হোক সেখান থেকে বের হতে হবে। আমি তোমাকে যে হাতিয়ারটা দিয়েছিলাম সেটার ব্যবহার করো। সঞ্জু তখন ওই কলমটি হাতে তুলে নিয়ে ডাক্তারের দিকে এগিয়ে আসে। সে ডাক্তারকে বলে, আপনি বলুন, আজ রাতে আপনি কাকে মার্ডার করতে যাচ্ছেন? ডাক্তার বলে, আমি ইন্টারভিউ শেষ হওয়ার পর জানিয়ে দেব। তবে সঞ্জু বলে, মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। ডাক্তার বলে, ঠিক আছে, তাহলে আমি সেটা একজন ডিটেকটিভকে জানাবো। আজ একজন ডিটেকটিভের সাথেও আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, সে নিচেই আছে, আর কিছুক্ষণ পরেই সে চলে আসবে। হানসাং সঞ্জুকে বলে, আমি এখনই ওপরে আসছি, কিন্তু সে দেখতে পায় তার দরজা বাইরে থেকে লক হয়ে আছে। ডাক্তার তখন সেই নিচের রুমে কল করে, আর হানসাংয়ের রুমে ফোনটা বেজে ওঠার পর সে যখনই ফোনটা রিসিভ করে ডাক্তার সেই কলটি কেটে দেয়। আসলে সে সঞ্জুকে বুঝিয়ে দেয় যে সে তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু জানে। সে এটাও জানে যে সঞ্জুর সাথে তার বয়ফ্রেন্ড অর্থাৎ একজন ডিটেকটিভ তাদের নিচের রুমেই রয়েছে। আর কিছুক্ষণ পরই হানসাং সেন্সলেস হয়ে পড়ে। আসলে ডাক্তার আগে থেকেই হানসাংয়ের রুমে একটি ডিভাইস রেখে দেয়, যার মাধ্যমেই এখন স্লিপিং গ্যাসের সাহায্যে হানসাং সেন্সলেস হয়ে পড়ে। ডাক্তার সঞ্জুকে বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ড হানসাংয়ের জন্য অপেক্ষা করছো? তখনই সঞ্জু সুযোগ বুঝে ডাক্তারকে অ্যাটাক করতে চায়, কিন্তু ডাক্তার সেটা আগেই বুঝে ফেলে তাকে আটকে দেয়। সে উল্টে সঞ্জুকেই তার অস্ত্র দ্বারা অ্যাটাক করে। কিছুক্ষণের মধ্যেই সঞ্জুর সেন্স ফিরে আসে, কিন্তু সে নিজের হাত পা বাঁধা দেখতে পায়। ডাক্তার তখন বলে, তুমি আমাকে মিথ্যে বলেছিলে, কিন্তু আমিও তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। আমার এই ইন্টারভিউয়ের অন্য উদ্দেশ্য রয়েছে। প্রকৃতপক্ষে আমি তোমার ইন্টারভিউ নিতে চেয়েছিলাম। ভালো করে মনে করে দেখো, তুমি লাইফে কোনো ভুল করোনি তো? সঞ্জু খুবই দৃঢ়তার সাথে বলে, আমি একটা ভালো জীবন কাটিয়েছি, আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি। তখন ডাক্তার জানায়, হ্যাঁ সেটা আমি জানি। এই বলেই সে সঞ্জুর বাঁধন খুলে দেয়। এরপর সে আবারও সঞ্জুর কাছে জানতে চায়, তোমার লাইফে কি কোনো ত্রুটি ছিল না? সঞ্জু একটু ভেবে বলে, আপনি কি ইশিন গ্রুপ কেসের কথা বলছেন? ডাক্তার বলে, কেন? ইশিন গ্রুপের সাথে কি হয়েছিল? এদিকে হানসাংয়েরও সেন্স ফিরলে সে ছটফট করতে থাকে, পাগলের মতো তার বাঁধন খোলার চেষ্টা করতে থাকে। আর ডাক্তার তখন এটা দেখে হানসাংকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার কোনো রকম চালাকি সঞ্জুর জীবন বিপজ্জনক করে দিতে পারে, তাই সঞ্জুর যদি কোনো ক্ষতি না চাও তাহলে চুপচাপ করে থাকো। এরপরে ডাক্তার সঞ্জুকে ইশিন গ্রুপের স্টোরি বলতে বলে। সঞ্জু জানায়, 1 বছর আগে মিন নামের একজন ব্যক্তি আমাকে কল করেছিল। সে ইশিন গ্রুপের টিম হেড ছিল। সে তার কোম্পানির খবর আমাকে দিতে চেয়েছিল। প্রায় 10 বছর আগে ইশিন গ্রুপের ব্যবস্থার অভাবের কারণে নদীতে বিপজ্জনক পদার্থ নিঃসরণ শুরু হয়। কোম্পানিটি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রসিকিউশন এবং রাজনীতিবিদদের ঘুষ দিয়েছে, ফলে সেই এলাকার শিশুদের ক্যান্সারের হার বৃদ্ধি পাচ্ছিল। মিন এই ব্যাপারে পদক্ষেপ নিতে চাইছিল, আর এই জন্যই আমার সাথে যোগাযোগ করে। আমি আমার ইনভেস্টিগেশন শুরু করি এবং এর বিরুদ্ধে অনেক এভিডেন্স কালেক্ট করেছি, কিন্তু প্রেসের কাছে যাওয়ার আগেই আমার বাড়িতে সবকিছু চুরি হয়ে যায়। সেই রাতেই মিনের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আমি জানি মিনের মৃত্যুর পেছনে একমাত্র ইশিন গ্রুপই দায়ী। আর এরপরেই কেউ আমার নিউজ এজেন্সিতে কল করে জানিয়ে দেয় এই এভিডেন্স গায়েব হওয়ার পেছনে আমারই হাত রয়েছে, আর এই জন্যই আমার নিউজ এজেন্সি থেকে আমাকে ডিমোশনও করে দেওয়া হয়। ডাক্তার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি নিজেকে নির্দোষ বলছো? সঞ্জু বলে, হ্যাঁ। ডাক্তার তখন বলে, তাহলে নিজের মেয়ের নামে শপথ করে বলো তো তুমি নির্দোষ। সঞ্জু রেগে গিয়ে বলে, আমার মেয়েকে এই সব কিছু থেকে দূরে রাখবে, আমি নির্দোষ। ডাক্তার বলে, হ্যাঁ আমি জানি সেটা, কারণ তোমার ওই নিউজ এজেন্সিতে ফোনটা আমিই করেছিলাম। সঞ্জু বলে, কেন করেছিলে? ডাক্তার তখন বলে, তোমাকে এখানে নিয়ে আসতে। যদি তোমার ডিমোশন না হতো তাহলে কি তুমি একটা বড় খবরের জন্য এতটা আকুল হয়ে থাকতে? আমি তোমাকে এখানে হার্ট করার জন্য নিয়ে আসিনি, তোমার ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছি। সঞ্জু শুনে অবাক হয়।
ডক্টর দেখতে পায় হানসাং এখনও পালানোর চেষ্টা করে যাচ্ছে। ডাক্তার তাকে থ্রেট দিয়ে বলে, আমি চাইলে তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিতে পারি। সঞ্জু বলে, হানসাংয়ের কোনো দোষ নেই, আমি একাই সবকিছু প্ল্যান করেছিলাম। আমি তাকে ভালোবাসি, তাই জন্যই সে আমাকে হেল্প করতে চেয়েছিল। এই সব কিছুর পেছনে তার কোনো দোষ নেই। ডাক্তার তখন সঞ্জুকে বলে, তাহলে সে কেন নিজেকে মুক্ত করার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে? আমি তো তাকে স্পষ্টই বলে দিয়েছিলাম সে এমনটা করলে তোমার জীবনে সংকট আসতে পারে। যদি সে তোমাকে ভালোবাসতো তাহলে সে কখনো তোমার জীবনে সংকট আসতে দিত না। সে তোমাকে কখনো ভালোবাসেনি। আর সে যে এখন ছটফট করছে মুক্তি পাওয়ার জন্য, সেটা তোমাকে বাঁচাতে আসার জন্য নয়, বরঞ্চ নিজেকে বাঁচানোর জন্য। কারণ সেদিন তোমার এভিডেন্সগুলো হানসাংই চুরি করেছিল। সঞ্জু বলে, তা কি করে হয়? সে এই কাজ করতেই পারে না। ডাক্তার বলে, তোমার ইসিন গ্রুপের ইনভেস্টিগেশনের কথা কে জানতো? শুধুমাত্র হানসাং। সঞ্জু বলে, এটা সম্ভব নয়, কারণ সে সব সময় একজন সৎ পুলিশ অফিসার হয়ে কাজ করে এসেছে। ডাক্তার বলে, হ্যাঁ, সে একজন সৎ ডিটেকটিভ ছিল, তবে তারপরই তাকে ফাঁসানোর জন্য ইসিন গ্রুপের লোক একটি মেয়েকে পাঠায়। সেই মেয়ের সাথে তার অন্তরঙ্গ অবস্থার ছবি এবং ড্রাগ নেওয়ার ছবি তারা তুলে নেয়। আর এরপর সেই ছবির সাহায্যেই তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা তাকে অনেকগুলো টাকা এবং প্রমোশনের অফার দেয়। তারা হানসাংকে পোষা কুকুরের মতন ব্যবহার করতে শুরু করে। তোমার বাড়ি থেকে সেই ইসিন গ্রুপের বিরুদ্ধে জোগানোর সমস্ত এভিডেন্স তার মাধ্যমেই চুরি করায়। তবে সঞ্জু বলে, আপনার কথার সাথে কোনো কিছু মেলছে না, কারণ হানসাংয়ের কোনো প্রমোশন হয়নি। তখন ডাক্তার বলে, ইসিন গ্রুপ হানসাংয়ের করাপশন সম্পর্কে সবকিছু জানত, তাই তারা উল্টে হানসাংকেই ব্ল্যাকমেল করে তার মুখ বন্ধ রেখেছিল। কিন্তু এটাই গল্পের শেষ ছিল না। এই কেসের একজন উইটনেসও ছিল। তবে সেই উইটনেস সম্পর্কে শোনার আগে তোমাকে শক্ত হয়ে আমার পরবর্তী স্টোরি শুনতে হবে। হানসাং ভেবেছিল তোমার বাড়ি ফাঁকা থাকবে, তাই সে ভেতরে ঢুকে এমনভাবে সবকিছু সাজায় যেন কেউ চুরির উদ্দেশ্যে ভেতরে এসেছিল। তবে এরপরই এভিডেন্স নেওয়ার সময় ইরিন তাকে দেখে ফেলে, আর এরপরই সে ইরিনের মুখ বন্ধ রাখার জন্য তার রেপ করে। সঞ্জু পুরো ঘটনা শোনার পর চিৎকার করে বলে, প্লিজ বন্ধ করো, এটা অসম্ভব। ইরিন হানসাংকে নিজের বাবার মতন দেখে। ডক্টর বলে, হানসাং বুঝতে পেরেছিল যাই কিছু হয়ে যাক ইরিন তার বাবার সাথে থাকবে না, কারণ সে তার মাকে ভীষণ ভালোবাসে। তাই সে ইরিনের সাথে এমন দুঃসাহস করতে পেরেছিল, কারণ সে জানতো যদি রেপের ঘটনা জানাজানি হয়ে যায় তাহলে ইরিনের কাস্টাডি তার বাবার কাছে চলে যাবে। তাই ইরিনকে বাধ্য হয়েই মুখ বন্ধ করে থাকতে হয়। সঞ্জু বলে, এইসব মিথ্যে, আমি তোমাকে বিশ্বাস করি না। ডাক্তার বলে, তুমি নিশ্চয়ই ইরিনের ব্যাগে রেজার ব্লেড দেখেছো, তাই না? যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে নিজেই ইরিনকে জিজ্ঞেস করো। ডাক্তার সঞ্জুর ফোন থেকে ইরিনকে কল করে। সঞ্জুর কণ্ঠ শুনেই ইরিন বুঝতে পারে সে ঠিক নেই। সঞ্জু বলে, তোমার সাথে বাজে কিছু কি হয়েছিল? ইরিন তখনই বলে, মা, তুমি কি ডাক্তারের সাথে আছো? আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম সবকিছু, আমাকে ক্ষমা করে দাও। সঞ্জু কান্নায় ভেঙে পড়ে। সে নিজেকে ক্ষমা করতে পারে না। একজন মা হিসেবে সে আজ ব্যর্থ। ডাক্তার বলে, তুমি এখন কি করতে চাও? সঞ্জু বলে, আমি তার সাথে সামনাসামনি কথা বলতে চাই। ডাক্তার পারমিশন দেয়। সঞ্জু নিচের ফ্লোরে হানসাংয়ের সাথে সরাসরি কথা বলতে আসে। সে হানসাংকে প্রশ্ন করে, তুমি সত্যি আমার মেয়েকে ঘৃণ্যভাবে স্পর্শ করেছো? হানসাং বলে, তুমি এসব কি বলছো? তুমি এই শব্দটা কি করে উচ্চারণ করতে পারলে? সঞ্জু রেগে গিয়ে তার বন্দুক বের করে। হানসাং বলে, সে তোমাকে হিপনোটাইজ করেছিল, তুমি কি সেটা ভুলে গেছো? সঞ্জু বলে, তাহলে ইরিনের কথাগুলো কি মিথ্যে? হানসাং বলে, এমনও তো হতে পারে সে ইরিনকেও হিপনোটাইজ করেছে। তখনই সঞ্জুর মনে পড়ে ইরিনের সেই বদলে যাওয়া ব্যবহারগুলো, হানসাংয়ের দিকে তার দৃষ্টিকোণ পাল্টে যাওয়া, যেন সে হানসাংকে সব সময় ভয় পায়। সঞ্জু বলে, তুমি আমার মেয়েকে অ্যাবিউজ করেছো। তখনই হানসাং সঞ্জুর বন্দুকটা কেড়ে নেয়। হানসাং বলে, সেটা একটা ভুল ছিল। সঞ্জু রেগে গিয়ে হানসাংকে অ্যাটাক করে, কিন্তু হানসাং তখনই সঞ্জুকে জোরে জোরে আঘাত করতে থাকে। এরপরে ডাক্তার হানসাংয়ের রুমে প্রবেশ করে তার সাথে কথা বলতে, কিন্তু হানসাং তখনই ডাক্তারকে শুট করতে চায়। তবে দেখতে পায় তার বন্দুকে কোনো বুলেট ছিল না। আসলে ডাক্তার ইচ্ছে করেই সঞ্জুর কাছে একটা খালি বন্দুক দিয়েছিল। এই সুযোগেই সঞ্জু তার ইলেকট্রিক শক দিয়ে হানসাংকে অ্যাটাক করে, আর হানসাং তখনই সেন্সলেস হয়ে পড়ে। সঞ্জু ভীষণ ভয় পেতে থাকে। ডাক্তার বলে, আমি এই দিকটা সামলে নেব, তুমি ইরিনের কাছে যাও, তাকে একবার জড়িয়ে ধরো। সঞ্জু বাড়ি ফিরে প্রচুর কান্না করতে থাকে। কিছুক্ষণ পর হানসাংয়ের সেন্স ফিরে আসে। সে চোখের সামনে ডাক্তারকে দেখে ভয় পেতে শুরু করে। ডাক্তার বলতে থাকে, আমিও তোমার মধ্যে সেই একই যন্ত্রণা দেখতে চাই, সেই একই ভয় দেখতে চাই যেটা ইরিনের চোখে ছিল যখন তুমি তার সাথে সেই ঘৃণ্য অপরাধ করেছ।
এই বলেই ডাক্তার তাকে নৃশংসভাবে হত্যা করে ইরিনের প্রতিশোধ নেয়। কিছুদিন পর ইরিন ডাক্তারের কাছে কাউন্সেলিংয়ের জন্য আসে। সে জানায় সে এখন ভালো আছে, রাতে ঘুম ভালো হয়, সেই ভয়ঙ্কর স্বপ্ন তাকে আর তাড়া করে না। ডাক্তার শুনে খুবই খুশি হয়। ইরিন ডাক্তারের কাছে জানতে চায় হানসাং কি আর কখনো ফিরে আসবে না। ডাক্তার বলে নিউজে বলেছে সে মিসিং, তার গাড়ি তীব্র ঝড়ে ভেসে গেছে, তাই আমরা তাকে আর কখনো দেখতে পাবো না, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ ডাক্তার হানসাংকে মেরে এমন প্ল্যান করেছে যেন সবাই মনে করে সে তীব্র ঝড়ের সাথে মোকাবেলা করতে না পেরে হারিয়ে গেছে। তার মৃত্যু স্বাভাবিকই ছিল। ডাক্তার তারপর সানজুর সাথে কথা বলে। সে জানতে চায় তার কি সত্যি ট্রিটমেন্টের প্রয়োজন নেই, এই গিল্ট তোমাকে কুড়ে কুড়ে খাবে। তবে সানজু বলে আমার ট্রিটমেন্টের দরকার নেই, এই গিল্ট আমি ফিল করতে চাই, কারণ আমার মেয়ের সাথে যেটা হয়েছে সেটা আমি কখনো ভুলতে চাই না। তবে আপনি কি ঠিক আছেন? আপনার হাতে এত মানুষের রক্তের দাগ লেগে আছে, এই দাগ আপনি কি করে মেটাবেন? ডাক্তার কোনো উত্তর দিতে পারে না। সঞ্জু চলে আসলে ডাক্তার তার হাতগুলোর দিকে তাকিয়ে থাকে। সে অনুতপ্ত বোধ করে, কিন্তু পরিবেশের আবর্জনা পরিষ্কার করার জন্য তাকে এই কাজ আবারও করতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার তার পিয়ের কাছে জানতে চায় আজ আর কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তবে পিয়ে জানায় একজন সোশ্যাল ওয়ার্কার একজন অ্যাবিউজড বাচ্চাকে নিয়ে এসেছে তার কাউন্সেলিংয়ের জন্য। আপনি কি কাউন্সেলিংটা করবেন? ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে তাদেরকে ভেতরে আসতে বলে। আর এখন ডাক্তার তার পরবর্তী টার্গেট পেয়ে গেছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।